সব কিছু একভাবে বিচার করলে হবে না। কারণ রুহুল কবির সাহেব যখন বলেন, উনি উনার আঙ্গিকে বলেন। আজকে যদি বিএনপিকে জিজ্ঞেস করা হয়, এই প্রশ্ন করা হয়, ওনারা হয়তো অনেকেই বলবেন এটা রুহুল কবির সাহেবের নিজস্ব বক্তব্য, এটা বিএনপির স্টেট লাইন না। যেমন সালাউদ্দিন সাহেব কিন্তু আজকে অন্য একটা কথা বলেছেন, গতকাল কিন্তু ফখরুল সাহেব আবার আরেকটি কথা বলেছেন। এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিন্তু রুহুল কবির সাহেব 2 দিন আগে অন্য ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু আজকে কিন্তু সালাউদ্দিন সাহেব বলেছেন যে না, আমরা ফেব্রুয়ারি মাসেই সরকারকে বলেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার কার্য শুরু করা, বা এইটার পক্ষে যে বিএনপি আছে, আজকে কিন্তু ঘুরিয়ে ফিরে আজকে বিএনপি সে কথাই বলছে। কিন্তু 2 দিন আগে যখন ছাত্র জনতার এই টানটা, ছাত্র জনতার এই পালসটা তারা বুঝতে পারেনি, তখন কিন্তু তাদের ভাষাটা একটু অন্যরকম ছিল। সুতরাং যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিদেশে থাকেন, দেশটা সরাসরি ডিরেক্টলি উনি যদি কখনো বাংলাদেশে যখন ইনশাল্লাহ আসবেন, তখন হয়তো বিএনপির স্টেটমেন্টটাকে আপনারা আরও পরিশুদ্ধভাবে পাবেন। আমরা জনগণের পালস বুঝি, আমরা জনগণের সাথে থাকি, জনগণকে নিয়ে আমাদের রাজনীতি। যেহেতু জনগণকে নিয়ে রাজনীতি, আমরা প্রতিনিয়ত জনগণের সাথে থাকি, কারণ জনগণ যা চায় আমরা সেটাই বলার চেষ্টা করি। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এই আন্দোলন, এই চাওয়া তো আমরা বহু আগে দিয়েছি। আজকে অনেকের সামনে এসছে, আমাদের চেয়ারম্যান মহোদয় বহু আগে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার, কারণ একটি ফ্যাসিস্ট সরকার, একটা ফ্যাসিস্টকে কখনোই আমরা রাখতে পারি না। এবং এই জন্য আমরা কোর্টে পর্যন্ত গিয়েছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। কোর্টে আমরা এই বিষয়ে আমরা প্রথম অভিযোগ দায়ের করেছি যে আইনি প্রক্রিয়ায়, কারণ আমরা চাইনি কোনো কিছু আইনের বাইরে যে হোক। আমাদের বাংলাদেশে যে বিদ্যমান আইন আছে, সেই আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব। এবং এই কারণে আমরা সবসময় বলেছি আইনের মাধ্যমেই, সরকারের যে আরপিওগুলো আছে তার মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগকে, কারণ যেহেতু সে একটি ফ্যাসিস্ট, সুতরাং তাকে নিষিদ্ধ করা যায়। এবং এই আইনের মাধ্যমে আপনারা দেখেন, এই সরকার কিছুদিন আগে ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করেছে। কিসের ভিত্তিতে? সরকারের যদি আইন না থাকতো তাহলে নিশ্চয়ই ছাত্রলীগকে করতে পারতো না, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারতো না। ঠিক তেমনিভাবে ওই একই আইনেই, যে আইনে ছাত্রলীগের সন্ত্রাসের কারণে, তাদের অন্যায়ের কারণে একটি সংগঠনকে নিষিদ্ধ করা গেছে, ঠিক একইভাবে আওয়ামী লীগ যত কাজ করেছে, যত অপকর্ম করেছে, এটা কিন্তু সে সাংগঠনিকভাবে করেছে। এমন না যে আওয়ামী লীগের কোনো একজন নেতা এককভাবে করেছে, এটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব থেকে, সেইটা প্রধানমন্ত্রী বলেন, তার পরিষদ বলেন, সবাই মিলে একসঙ্গে প্ল্যান করে সরকারের সমস্ত সংস্থাকে সাথে নিয়ে যৌথভাবে কিন্তু এই অন্যায়গুলো করেছে। তারা যৌথভাবে যেমন দেশের বাইরে অর্থ পাচার করেছে, যৌথভাবে দেশের বিরুদ্ধে যত ধরনের কালাকানুন করেছে, যৌথভাবে তারা দেশের বিরুদ্ধে যত আইন করা দরকার, বিদেশের সাথে যত চুক্তি করা দরকার, সব কিছু কিন্তু তারা যৌথভাবে করেছে। এবং যৌথভাবেই কিন্তু তারা ছাত্র জনতার বিরুদ্ধে এই দপন নিপীড়ন চালিয়ে এই ছাত্র জনতার আন্দোলনকে ধ্বংস করে দিয়ে চেয়েছে। আমরা এই যে সরকারের বিরুদ্ধে আন্দোলন, উনি যে আন্দোলনে আমরা যে আইনগতভাবে বিচারালয়ে গিয়েছি, এবং আমরা কিন্তু রাজপথেও ছিলাম, আমরা কিন্তু রাজপথে রেগুলার আন্দোলনে আমরা প্রকাশ করেছি। বর্তমানে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই, কারণ তারা বুঝতে পেরেছে যে এটা শুধু আমাদের দাবি না, এটা দেশের মানুষের, গণমানুষের দাবি, এবং এই দাবি পূরণে সরকার এগিয়ে এসছে। আমরা এখন বলবো আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটা যেন খুব দ্রুত শুরু করে তাদেরকে বিচারের মাধ্যমে আইনগতভাবে সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হয়, এবং তাদের প্রত্যেকটা নেতা যারা অন্যায় করেছে তাদেরকে যেন আইনের কঠোরতম শাস্তি দেওয়া হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের সঙ্গে সঙ্গে জাতীয় পার্টিকে আপনারা কিভাবে দেখছেন? আমাদের কথা স্পষ্ট, যারা এই টিমে ছিল, এই ফ্যাসিস্ট সরকারের টিমে ছিল, প্রত্যেকে সমানভাবে অপরাধী। জাতীয় পার্টি তো সরাসরি ছিল এই ফ্যাসিস্ট সরকারকে এই অপকর্ম প্রত্যেকটা করতে। জাতীয় পার্টি অত্যন্ত দৃঢ়ভাবে তাদের সাথে ছিল, এবং তাদের যত অপকর্ম করার জন্য একমাত্র সাক্ষী হচ্ছে রাজসাক্ষী। এই ফ্যাসিস্ট সরকারকে নিষিদ্ধ, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সাথে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা উচিত। এবং আমরা খুব শীঘ্রই এ ব্যাপারে আমরাও কথা বলবো, কারণ জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ না করে, ভবিষ্যতে এরকম আরও অনেক জাতীয় পার্টি গড়ে উঠবে, যারা ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট সরকার আসে তাদেরকে যেন সহায়তা করার জন্য আর কেউ এগিয়ে না আসে। কোনো ফ্যাসিজম যদি ভবিষ্যতে গড়ে ওঠে, কোনো ছোট দল বা কোনো সাথের দল যেন কখনোই এই ফ্যাসিস্টকে সমর্থন করতে এগিয়ে না আসে। সবাইকে একসঙ্গে নিষিদ্ধ করতে হবে। রুহুল কবির রিজভী বলেছেন প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে, শেখ হাসিনার পথেই হাঁটছে সরকার। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড সাবেক শেখ হাসিনার পুরনো কৌশলের পুনরাবৃত্তি। আপনি এটাকে কি বলবেন? দেখেন, কিছু কিছু কথা রাজনীতিবিদরা রাজনৈতিক ভাষায় বলে থাকেন, সব কিছু একভাবে বিচার করলে হবে না।
কারণ রুহুল কবির সাহেব যখন বলেন উনি উনার আঙ্গিকে বলেন। আজকে যদি বিএনপিকে জিজ্ঞেস করা হয়, এই প্রশ্ন করা হয়, ওনারা হয়তো অনেকেই বলবেন এটা রুহুল কবির সাহেবের নিজস্ব বক্তব্য, এটা বিএনপির স্টেট লাইন না। যেমন সালাউদ্দিন সাহেব কিন্তু আজকে অন্য একটা কথা বলেছেন, গতকাল কিন্তু ফখরুল সাহেব আবার আরেকটি কথা বলেছেন। এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিন্তু রুহুল কবির সাহেব 2 দিন আগে অন্য ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু আজকে কিন্তু সালাউদ্দিন সাহেব বলেছেন যে না, আমরা ফেব্রুয়ারি মাসেই সরকারকে বলেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার কার্য শুরু করা, বা এইটার পক্ষে যে বিএনপি আছে, আজকে কিন্তু ঘুরিয়ে ফিরে আজকে বিএনপি সে কথাই বলছে। কিন্তু 2 দিন আগে যখন ছাত্র জনতার এই টার্মটা, ছাত্র জনতার এই পালসটা তারা বুঝতে পারেনি, তখন কিন্তু তাদের ভাষাটা একটু অন্যরকম ছিল। সুতরাং যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিদেশে থাকেন, দেশটা সরাসরি ডিরেক্টলি উনি যদি কখনো বাংলাদেশে যখন ইনশাল্লাহ আসবেন, তখন হয়তো বিএনপির স্টেটমেন্টটাকে আপনারা আরও পরিশুদ্ধভাবে পাবেন। এখন যেহেতু উনি একটু দূরে থাকেন, এখন যেহেতু দল পরিচালনা করছে বিভিন্ন নেতৃবৃন্দ, তাদের মধ্যে হয়তো ভাষাগত কিছু পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা সেটাকে দেখছি না। বিএনপি কি বললো না, এটা আমাদের কাছে বিবেচ্য না। আমাদের বিবেচ্য হচ্ছে সাধারণ মানুষ কী চাচ্ছে, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কী চাচ্ছে, সাধারণ মানুষের পালস অনুযায়ী আমরা কথা বলি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। তো নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি।
আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে।